নমস্কার, সুপ্রভাত। ভোটের ভবিষ্যৎ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। নতুন অনুষ্ঠান ভোটের ভবিষ্যৎ আমরা এখন নিয়মিতভাবে করব, প্রায় প্রত্যেক 10 দিন 15 দিনই অন্তরই করব, কারণ লেটেস্ট আপডেটগুলো আপনাদের দিতে হবে। যেরকম যেরকম সমীক্ষার রিপোর্ট আসছে সেই অনুযায়ী লেটেস্ট আপডেট আপনাদের দেব। দেখুন, প্রথমেই আজকে কিছু তথ্য দিয়ে রাখি, সুপ্রিম কোর্টের তথ্য। সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারিতেই প্রকাশ করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা। যাদের নাম 28 তারিখের ভোটার লিস্টে থাকবে না, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে তাদের নাম জুড়বে মূল তালিকার সাথে। এই প্রক্রিয়া চলবে প্রার্থীদের নমিনেশন করা পর্যন্ত। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতেই হবে নির্বাচন কমিশনকে। লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত মাইক্রো অবজারভারদের বদলে বিচার বিভাগীয় যারা কমিটি তৈরি হয়েছে তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে বিচারকদের ন্যূনতম অভিজ্ঞতা 3 বছরের হতেই হবে। পশ্চিমবঙ্গে যদি পর্যাপ্ত বিচারক না পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশন ওড়িশা বা ঝাড়খণ্ড থেকে বিচারক নিতে পারবে। এখনো পর্যন্ত প্রায় 80 লক্ষ মানুষের ভেরিফিকেশন বাকি রয়েছে। প্রায় 80 লক্ষ মানুষের ভেরিফিকেশন হয়নি, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এনে বাদ দেওয়া হয়েছিল। এই বিরাট সংখ্যক মানুষের ভেরিফিকেশন কতদিনে সম্পন্ন করা যাবে এবং কবে থেকে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে সেটা নিশ্চিতভাবে এখনো জানা যায়নি। যদিও প্রায় 5 লক্ষ আধা সামরিক বাহিনীকে নির্বাচন ঘোষণার আগেই বাংলায় নামিয়ে একটা সমান্তরাল প্রশাসন চালানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারী বুটের শব্দ গ্রাম শহরের মানুষকে আশ্বস্ত করবার চেয়ে আতঙ্কিতই বেশি করছে, কারণ হাতের কাছেই রয়েছে শীতলকুচি মডেল। 4 জন সংখ্যালঘু যুবককে নির্বাচন চলাকালীন খুন করেছিল নিরাপত্তা রক্ষীরা, এবং নিরাপত্তা বাহিনীর এই খুনের কোনো বিচার আজ পর্যন্ত হয়নি, আর কোনোদিন হবে বলেও মনে হচ্ছে না। অর্থাৎ নিরাপত্তা বাহিনী খুন করলেও শাস্তি কিন্তু কেউ পাবে না। এই রকমই একটা বার্তা নিয়েই এবারে 5 লাখের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। শান্তি শৃঙ্খলা রক্ষার নামে বাংলায় রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে কিনা সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। ইতিমধ্যেই 200 জন জুডিশিয়াল অফিসারকে লগ ইন করবার জন্য পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই লগ ইন করতে পারেননি গতকাল পর্যন্ত, ওটিপি সঠিক সময় না আসার কারণে। এত দুর্বল আইটি ব্যবস্থা, এত দুর্বল সফটওয়্যার নিয়ে কিভাবে 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে তা নিয়ে কিন্তু জল্পনা এবং সংশয় দুটোই শুরু হয়েছে। যদিও কাল থেকে বলবো না, তার বলা যায় আজ থেকেই যদি ফুল ফ্লেজে কাজ শুরুও হয় এবং এক একজন বিচার বিভাগীয় অফিসার যদি দিনে 250 তথ্য ভেরিফাই করেন, তাহলেও প্রতিদিন 50,000-এর কাছাকাছি নাম ভেরিফাই করতে পারবেন এই 200 জন। কাল থেকে 28 তারিখ পর্যন্ত আছে 4 দিন, কাল থেকে বলবো না, আজ থেকেই বলবো। আজ থেকেই যদি ধরে নিন 25, 26, 27, 28, মোটামুটি 4 দিন আছে। এই মেরে কেটে 4 দিনে 2 লাখ নামেরই পরীক্ষা করতে তারা পারবেন, কিন্তু 80 লাখ নামের ভেরিফিকেশন হবার কিন্তু এখনো বাকি আছে। তাই অন্য রাজ্য থেকে বিচারক এনে তাদের ট্রেনিং দিয়ে কবে এই কাজ শুরু করা যাবে তা কিন্তু কেউ জানে না। তার মধ্যে যদি আবার টেকনিক্যাল গ্লিচ হয় তাহলে কি হবে? অন্য রাজ্যের বিচারকেরাও কি এআই এর মতন ওই গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, মুখার্জি মুখোপাধ্যায়ের পদবি নিয়ে বিপাকে পড়বেন না? তার গ্যারান্টি কিন্তু কেউ নিচ্ছে না। সব মিলিয়ে তড়িঘড়ি এসআইআর করতে গিয়ে কার্যত নির্বাচন কমিশন ল্যাজে গোবরে হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের এই তুগলকি সিদ্ধান্তে যদি পশ্চিমবাংলায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না করা যায় এবং সাংবিধানিক সংকট তৈরি হয়, তার জন্য কিন্তু সব দায় প্রত্যক্ষভাবে পড়বে নির্বাচন কমিশনের ঘাড়ে আর পরোক্ষভাবে পড়বে বিজেপির ঘাড়ে। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলে তৃণমূল শহীদের তকমা পেয়ে যাবে এবং সহানুভূতির ভোট নিজেদের দিকে টানতে সক্ষম হবে। আইন শৃঙ্খলার অবনতি হলেও সে দায় রাজ্য সরকারের ওপরে আর চাপানো যাবে না। ফলে তৃণমূলের কাছে এই অবস্থাটা এখন উইন উইন সিচুয়েশন। অর্থাৎ সময়ে ভোট হয়ে গেলে তৃণমূল বলতে পারবে এসআইআর নিয়ে তাদের তৎপরতা, সুপ্রিম কোর্টে যাওয়া, নির্বাচন কমিশনের কাছে বারবার যাওয়ার ফলে নির্বাচন কমিশন চাপে পড়ে ভোট করাতে বাধ্য হয়েছে, রক্ষিত হয়েছে বাংলার গণতন্ত্র, দেশের গণতন্ত্র। আর যদি কোনো কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন না করাতে পারে নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলে এই তৃণমূলই বলবে যে বিজেপি চেয়েছিল বলেই
বাংলার গণতন্ত্রকে হত্যা করে বাংলার মানুষের অধিকারকে খর্ব করতে চেয়েছে নির্বাচন কমিশন। ফলে বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল, বিজেপি, বাম দল, কংগ্রেসের থেকেও বেশি চাপে আছে কিন্তু নির্বাচন কমিশন। আর এই জন্য যে তারাই দায়ী এটা সাধারণ মানুষ ইতিমধ্যে বুঝতেও শুরু করেছেন। আরও বেশ কিছু তথ্য আমরা দেব আপনাদেরকে, তবে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। ফিরে এসে দিচ্ছি আপনাদের সেই তথ্যগুলো। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের ভবিষ্যৎ অনুষ্ঠান। আমরা ভোটের ভবিষ্যতে কি হবে, কোন দল কত আসন পেতে পারে তার একটা আভাস নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে বলবো 2002 সালেও কিন্তু ভোটার তালিকায় নিবিড় সংশোধন হয়েছিল। তখন নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে নিরীক্ষণ করেছিল। মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ গিয়েছিল প্রায় নিখুঁতভাবেই। এবারেও 58 লক্ষ নাম এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মাধ্যমে কিন্তু বাদ দিয়েছে। কিন্তু ফ্যাকরাটা বাদলো কোথায় জানেন? ফ্যাকরাটা বাদলো নির্বাচন কমিশনের তুগলকি ফরমান ওই লজিক্যাল ডিসক্রেপেন্সি নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নাম পরীক্ষা করা হলো সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে। এআইকে যে নাম এবং পদবি বুঝিয়ে দেওয়া হয়েছে বা তাতে ফিড করে রাখা হয়েছে, এআই সেটাই রিড করেছে বা বুঝেছে। তাই মুখার্জি মুখোপাধ্যায় তফাৎ সে বোঝেনি। SUDIP আর SUDEEP সুদীপ যে একই, এটা এআইকে জানানোই হয়নি। অথবা মোহনলাল একসাথে থাকলেও যা, আর মোহন আর লাল আলাদা আলাদা থাকলেও সেই একই, এটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়নি এআই এর ওই সফটওয়্যারকে। ফলে 1,38,00,000 লোকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এক ধাক্কায় ঘ্যাচাং ফু হয়ে গিয়েছে। এবার ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি নামের মাঝে মানে এইসব লোকগুলো, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি এই নাম পদবীধারী ছাড়াও নামের মাঝে কুমার কিংবা চন্দ্র কিংবা লাল ইত্যাদি ইত্যাদি মানে নামের মানুষের লাইনে দাঁড় করিয়ে চূড়ান্ত হয়রানের একটা প্রক্রিয়া চালিয়ে যাওয়া হয়েছে দিনের পর দিন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। এই হয়রানি নিশ্চিতভাবেই এড়ানো যেত যদি সফটওয়্যারকে সেইভাবে তৈরি করা হতো, অথবা বিএলওদেরকেই 2002-এর মতন করে বাড়ি বাড়ি পাঠিয়ে ভেরিফিকেশনের কাজটা করানো হতো। বিএলওরা একবার বাড়িতে গিয়ে ফর্ম দিলেন, আবার একবার গিয়ে ফর্ম জমা নিলেন। এই প্রক্রিয়ায় না গিয়ে সরাসরি ফর্ম গৃহস্থকে দিয়ে ফিল আপ করে ইআরওর কাছে জমা দেওয়ার পর ইআরওর যদি কোনো ফর্ম নিয়ে সন্দেহ থাকতো তাহলে আবার ভেরিফাই করাতে পারতেন অনায়াসে, অল্প সময়ে করা যেত। সেক্ষেত্রে অবশ্য অনেক বেশি বিএলও, ইআরও লাগতো, প্রয়োজন হতো। কিন্তু এটা বেশি সংখ্যক প্রয়োজন হলেও এটা কিন্তু একেবারে মানে অসাধ্য ব্যাপার তা নয়। কিন্তু এই এআই এবং সফটওয়্যার ব্যবহার করে তড়িঘড়ি কাজ করতে গিয়ে, মেশিনের ওপর নির্ভর করতে গিয়ে বারবার ভুল করেছে নির্বাচন কমিশন, বারবার ভুল করেছে এবং মানুষ তাতে হয়রান হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন আবার বাংলার ইআরওদের ভরসাই করতে পারলেন না। তারা অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে আসলেন। তাদের বাঙালি নাম পদবি বিচারের যোগ্যতা ওই এআই আর সফটওয়্যারের মতোই কাঁচা। মামলা হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল ওই মাইক্রো অবজারভারেরা ইআরওদের শুধু সাহায্য করবে, শেষ কথা বলবেন ইআরওরাই। তবুও মাইক্রো অবজারভারেরা অন্য রাজ্য থেকে এসে মাতব্বরিটা থামালো না। বাধ্য হয়েই সুপ্রিম কোর্ট তার ক্ষমতা প্রয়োগ করলো এবং পরিষ্কার জানিয়ে দিল শেষ কথা বলবে জুডিশিয়ারি। নির্বাচন কমিশনের মানে সমস্ত জারিজুরি খতম হয়ে গেল এক ধাক্কায়। এখন কখনো ওয়েবসাইটে সমস্যা, কখনো টেকনিক্যাল গ্লিচ ইত্যাদি করে 80 লাখ লোকের নাম পরিচয় যাচাই করাই হয়নি এইসব কারণে। যেটাকে মানে এই পদ্ধতিটাকে যত দূর টেনে নিয়ে যাওয়া সম্ভব, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম তোলা, যাদের নাম বাদ গিয়েছে
মানে যতদূর টেনে টেনে লম্বা করা সম্ভব সেটা চেষ্টা চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে এই সব কিছুই যে বকলমে বিজেপির ঘাড়ে চেপে বসছে, মতুয়াদের নাম বাদ পড়া থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির দায় নির্বাচন কমিশনের ঘাড়ে যতটা যাচ্ছে, তার চেয়েও বেশি চেপে বসেছে কিন্তু বিজেপির ঘাড়ে। বিজেপি নেতারাই নির্বাচন কমিশনকে রাহুল গান্ধী, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জিরা প্রশ্ন করলে বিজেপি নেতারাই প্রেস কনফারেন্স করে জবাব দিচ্ছিলেন। জ্ঞানেশ কুমার চুপ করে থাকলেও তার হয়ে ঝোড়ো ব্যাটিং করেছিলেন দিল্লিতে অনুরাগ ঠাকুর আর বাংলায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরা। এখন অবস্থা বেগতিক দেখে তারাই বলছেন জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে হবে। দিল্লির ঠান্ডা ঘরে বসে থাকলে আর চলবে না। কারা বলছেন? বিজেপির নেতারাই। কিন্তু সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি নির্বাচন কমিশন এবং বিজেপি এই দুইয়ের হাত থেকেই কিন্তু বেরিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি অত্যন্ত সুকৌশলে অ্যান্টি ইনকম্বেন্সির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে সমর্থক করে দিয়ে ঘুরিয়ে দিতে পেরেছেন। এটাকেই বলে কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতার কাছে শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা নেহাতি মায়ের কোলে দোল খাওয়া শিশু। আর মোক্ষম দাওয়াইটা দিলেন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে, যুবসাথী প্রকল্পটা নিয়ে এসে। এই জোড়া ফলাতেই বিজেপি হিমশিম খেতে শুরু করে দিয়েছে। যে ভাতাকে একসময় তারা ভিক্ষা বলেছেন বিজেপির নেতারা, তাদেরকেই লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করে দেওয়া, বেকারদের 25,000 টাকা করে দেওয়ার গালগপ্প ফাঁদতে হচ্ছে, মানুষকে বলতে হচ্ছে। কিন্তু পাবলিক এতেও খাচ্ছে না। কারণ হিসাবে মানুষই বলছেন, কই যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে তো তারা দিচ্ছেন না। এখানে ডবল ইঞ্জিনের সরকার হলে তারা যে দেবেই তার গ্যারান্টি কোথায়? এদিকে বাংলা কেন, এখন সারা দেশেই মোদির গ্যারান্টি অচল হয়ে গিয়েছে। কারণ এত বছর ধরে, 12 বছর ধরে স্বয়ং মোদিজি যে গ্যারান্টি দিয়ে এসেছেন তার কোনোটাই তিনি রাখেননি। তবে আদানি আম্বানিদের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন এই মোদি। আসলে বাংলাটা তো আর বিহার না, হরিয়ানা, দিল্লি কিংবা মহারাষ্ট্র না। এখানে কমিশনকে হাতিয়ার করে জয় পাওয়া কিংবা ঢপবাজি করে ভোটে জেতা যায় না। এখানে ভোটে জেতার একটাই অস্ত্র, সেটা হলো সংগঠন। বুথ স্তর পর্যন্ত সংগঠনের বিস্তার ঘটাতে না পারলে আর কিছু এই দল কিছু ওই দল থেকে ভাড়াটে মানে সেনা নিয়ে এসে, ভাড়াটে সৈনিক নিয়ে এসে ভোট বৈতরণী কিন্তু বাংলায় পার করা যায় না। তাহলে যদি মুকুল রায় যখন বিজেপিতে চলে গেলেন, মানে বেশ বড় বড় হেভিওয়েট নেতাদেরকে ওই চার্টার ফ্লাইটে করে দিল্লি নিয়ে গিয়ে তারা কিন্তু ভোট জিততে পারতেন। 2019-এই তাদের সেই দামামা বাজিয়ে দিয়েছিলেন তারা। কিন্তু কি হয়েছিল আপনারা সকলেই জানেন। আর গত 12 বছরে মানে এক যুগ হাতে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন সব থাকা সত্ত্বেও এই রাজ্যে প্রায় 65% বুথে এখনো বিজেপির লোক নেই। যদিও হিন্দু, মুসলমান আর অনুপ্রবেশকারী দেখিয়ে গত নির্বাচনেও তারা 38% মানুষের ভোট পেয়েছিল। কিন্তু এবার ওসবও অচল। হিন্দু মুসলমানও আর মানুষ খাচ্ছে না। মানুষ দেখতে চায় কোন রাজনৈতিক দল অহর্নিশ সারা দিন রাত ধরে তাদের পাশে আছে। সেই রিপোর্ট কার্ড নিয়ে সব রাজনৈতিক দলকে যেতে হবে মানুষের কাছে ভোট চাইতে। ভবিষ্যতে কে কি দেবে তার চেয়েও জরুরি গত 5 বছরে কার কাছ থেকে মানুষ কি পেয়েছেন এই রাজ্যে। ফলে 42% ভোট পাওয়ার যে খোয়াব বিজেপি দেখছে, এবারে সেটা কমে গিয়ে 38 থেকে কমে গিয়ে 34-35-এ নেমে গেলেও কিন্তু অবাক হব না। আমরা ভোটের ফলাফল কি হবে সেটা আপনাদের থাম্বনেলেই দেখিয়ে দিয়েছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 225 থেকে 228-এর কাছাকাছি থাকতে পারে, রাদার 220 থেকে 228 তো হবেই। ওদিকে বিজেপি 55 থেকে 60-এর বেশি উঠবে না। কংগ্রেস তারা 0 থেকে বা আমি বলতে পারি 3 থেকে 5টি আসনের মধ্যে পাবে। আর বামফ্রন্ট কিন্তু এবারও 0 থেকে যাবে। এইটা হলো ভোটের লেটেস্ট আপডেট আমরা যা সমীক্ষা থেকে পেয়েছি। লেটেস্ট একদম গতকাল রাত পর্যন্ত যে রিপোর্ট আমাদের হাতে এসছে তার ভিত্তিতে বললাম। যত দিন যাবে এই নাম্বারটা বদলাবে, কারুর বাড়বে, কারুর কমবে, কখনো হয়তো কেউ এগিয়ে যাবে, কখনো কেউ পিছিয়ে পড়বে। কিন্তু প্রতি 10 দিন 12 দিন অন্তর আপনাদের এই রিপোর্ট কার্ড আমরা হাজির করব যে লেটেস্ট কি পাচ্ছি, আমরা শেষতম রিপোর্ট কি পাচ্ছি। আর একেবারে চূড়ান্ত যে ওপিনিয়ন পোল সেটা আপনারা দেখতে পাবেন যখন সব দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে দেবেন। অর্থাৎ মনোনয়ন উইথড্র যখন করার শেষ দিনটা পার হয়ে যাবে, আমরা সম্ভবত তার 1-2 দিনের মধ্যেই আমাদের ওপিনিয়ন পোলটা দেখাতে পারবো। আমরা জানি এনকে ডিজিটালের ওপিনিয়ন পোলের ওপর আপনাদের চূড়ান্ত ভরসা, আস্থা আছে, কারণ আমরা বারবার প্রায় মিলিয়ে দিয়েছি আমাদের সমস্ত
ওপিনিয়ন পোল, এক্সিট পোল। এবারও তার অন্যথা হবে না। এবার তো আরও কোমর বেঁধে নেমেছি। পাশে আছেন আপনারা, আপনারা পাশে আছেন। আমাদেরকে বহু মানুষ আর্থিক সহায়তা পাঠাচ্ছেন যাতে আমরা এই সমীক্ষাটা ঠিকঠাক করে করতে পারি। এখনও যারা পাঠাতে চান তারা নিচের নাম্বারটিতে 9830075869 এই নাম্বারটিতে আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদির মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। অথবা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে দেখুন একটা বারকোড দেখা যাচ্ছে স্ক্রিনে, সেই বারকোডটি স্ক্যান করো আপনি আমাদের পাশে আর্থিক সাহায্য নিয়ে আসতে পারেন, যাতে আমরা প্রতিবারের মতন এবারও সবচেয়ে নিখুঁত, সবচেয়ে নিরপেক্ষ, সবচেয়ে সেরা ওপিনিয়ন পোলটা আপনাদের কাছে তুলে ধরতে পারি। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টার এক্স ফ্যাক্টরে। নমস্কার।